Hello everyone, welcome to 5 Minute College. Friends, আজ আমরা রসায়নের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। রসায়নের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। এই অধ্যায়টিতে সাধারণত রসায়নের বেসিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে। সো এই অধ্যায়টি কেউ স্কিপ করে গেলে পরবর্তী যে টপিকসগুলো আসবে সেগুলো বোঝা অনেকটা জটিল হয়ে যাবে। তাই এই অধ্যায়টি খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে। তো এই অধ্যায়ে যে বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি তোমাদের বোঝার সুবিধার্থে লেফট সাইডে এবং রাইট সাইডে কিছু জিনিস ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি। তো কি কি পড়তে হবে এখানে? পড়তে হবে মৌলের প্রতীক, পরমাণুর কণিকা, পড়তে হবে আইসোটোপ, আপেক্ষিক পারমাণবিক ভর, তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এবং মোস্ট ইম্পর্টেন্ট দুটো জিনিস পড়তে হবে, সেটি হচ্ছে পরমাণুর মডেল এবং ইলেকট্রন বিন্যাস। যেহেতু চ্যাপ্টারটির নাম হচ্ছে পদার্থের গঠন, সো আমরা ছোটবেলা থেকে জেনে আসছি পদার্থ কি, যার ভর আছে, যা স্থান দখল করে অবস্থান করে, সেটি হচ্ছে পদার্থ। পৃথিবীতে যত পদার্থ আছে সকল পদার্থকে গঠন অনুসারে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ, আর একটা হচ্ছে যৌগ বা যৌগিক পদার্থ। মৌল বা মৌলিক পদার্থ কি? যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাই হচ্ছে মৌল বা মৌলিক পদার্থ। তোমরা জেনে রাখবা যে পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আছে। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি এবং কৃত্রিমভাবে গবেষণাগারে প্রস্তুত করা হয় 20টি মৌল। এখন মৌলিক পদার্থগুলো কি কি? যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, ফসফরাস, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ, কারণ এগুলোকে বিশ্লেষণ করলে আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। এখন যৌগ বা যৌগিক পদার্থ কি? যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে বা ভাঙলে দুই বা ততোধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায়, সেগুলোই হচ্ছে যৌগিক পদার্থ। যেমন পানির অণুকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে সাধারণত হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা মৌল পাওয়া যায়। এখানে পানির অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত 2:16। হাইড্রোজেন দুইটা আছে, হাইড্রোজেনের ভর 2, অক্সিজেনের ভর 16। এখানে আরো লেখা যায় 1:8, কারণ কি এখানে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে 1:8 হয়। সো যদি পরীক্ষায় এমসিকিউতে আসে যে পানির অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত, তাহলে দুইটার একটা থাকলে দুইটাই কারেক্ট হবে। তো এরপর আসি প্রতীক, সংকেত, যোজনী। প্রতীক, সংকেত, যোজনী বিষয়টা এই অধ্যায়ের মুখ্য বিষয়। প্রতীক কি? প্রতীক হচ্ছে ইংরেজি মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনকে যদি আমরা লিখি হাইড্রোজেন, ইংরেজি নামের যে সংক্ষিপ্ত রূপ হাইড্রোজেন, শুধু হাইড্রোজেন নিয়ে আমরা লিখি এইচ, যদি লেখা হয় তাহলে এটা হাইড্রোজেনের প্রতীক প্রকাশ করে। অনুরূপভাবে সালফার, ফসফরাস, অক্সিজেন এগুলা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ। আবার কিছু কিছু মৌল ল্যাটিন ভাষা থেকে নামকরণ করা হয়েছে, যেমন কপার, কাপ্রাম, সোডিয়াম, নাট্রিয়াম থেকে আসছে, তারপরে আর্জেন্টাম বা সিলভার, প্লাম্বাম, লেড, এগুলো সবই ল্যাটিন ভাষা থেকে নেওয়া হয়েছে। সো আমরা বলতেই পারি যে প্রতীক হচ্ছে মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ। মনে রাখবা যে দুইটা মৌল আরবি ভাষা থেকে নামকরণ করা হয়েছে, যেমন বোরন এবং জিরকনিয়াম। এবার আসি সংকেত। সংকেত হচ্ছে
অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন হাইড্রোজেনের অণু হচ্ছে দুইটা হাইড্রোজেন থাকে, দুইটা হাইড্রোজেন মিলে একটা অণু গঠন করে। সালফারের অণুতে 8টা পরমাণু থাকে, তেমনি ভাবে ফসফরাসের 4টা পরমাণু থাকে, অক্সিজেনের 2টা। যোজনী কি? যোজনী হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন বা যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে যোজনী। যেমন যোজনী হাইড্রোজেনের 1, সালফারের 2, 4, 6, ফসফরাসের 3, 5, অক্সিজেনের 2। তো তিনটা জিনিস এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্রতীক, মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপই হচ্ছে প্রতীক, সংকেত হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপকেই সংকেত বলে। আর যোজনী হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যদি যত সংখ্যক ইলেকট্রন থাকে বা যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে সেগুলো হচ্ছে যোজনী। ধাতব পদার্থের ক্ষেত্রে যত সংখ্যক ইলেকট্রন থাকে শেষ কক্ষপথে এবং অধাতব পদার্থের ক্ষেত্রে যত সংখ্যক বেজোড় ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা নির্দেশ করে। তোমাদের বইতে পরমাণুর পরিচিতি নামে একটা টপিকস আছে, সেটি আমরা একটু জানার চেষ্টা করি। পরমাণুর পরিচিতি কি? পরমাণুর পরিচিতি জানার আগে আমরা জানার চেষ্টা করি যে আসলে পরমাণুটা কি। পরমাণু হচ্ছে যার স্বাধীন অস্তিত্ব নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, সেগুলোই হচ্ছে পরমাণু। পরমাণুকে বিজ্ঞানী ডেমোক্রিটাস নাম দিয়েছিলেন অ্যাটম। A stands for not এবং টম stands for divisible। অর্থাৎ যাকে আর ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না সেটাই হচ্ছে অ্যাটম বা পরমাণু। বিজ্ঞানী ডেমোক্রিটাস এই পরমাণু নাম দিয়েছিলেন অ্যাটম বা যাকে আর বিশ্লেষণ করা যায় না, কিন্তু 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন এটাকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে তিনি দেখলেন যে পরমাণুকে ভাঙলে আর কোনো ক্ষুদ্রতম কণিকা পাওয়া যায় না, কিন্তু আধুনিক গবেষণায় দেখা গেছে যে পরমাণুকে ভাঙলে আরো অনেকগুলো ক্ষুদ্রতম কণিকা পাওয়া যায়। এই মূল কণিকাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, একটা স্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা কি? অস্থায়ী মূল কণিকা হচ্ছে যেই মূল কণিকাগুলো পরমাণুতে অস্থায়ীভাবে অবস্থান করে সেগুলোই হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কি? যে মূল কণিকাগুলো পরমাণুতে প্রত্যেকটা পরমাণুতেই পাওয়া যায় এবং স্থায়ীভাবে এরা অবস্থান করে সেগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা। তো অস্থায়ী মূল কণিকাগুলো মনে রাখার জন্য আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছি যাতে সহজেই এই কঠিন নামগুলো মনে রাখা সম্ভব হয়। যেমন নিউটন গ্রামের আন্টির মেয়ের প্রেমে ব্যস্ত। এখানে নিউটন থেকে হয় নিউট্রিনো, গ্রামের থেকে গ্রাভিট্রন, আন্টির থেকে অ্যান্টিনিউট্রিনো, মেয়ে থেকে মেসন, প্রেমে থেকে পজিট্রন এবং ব্যস্ত থেকে বোসন। তো এই সেন্টেন্সটি মনে রাখলে আমার মনে হয় এই কঠিন নামগুলো খুব সহজে মনে রাখা সম্ভব। যেমন নিউটন গ্রামের আন্টির মেয়ের প্রেমে ব্যস্ত। সো অস্থায়ী মূল কণিকাগুলো হচ্ছে নিউট্রিনো, গ্র্যাভিট্রন, অ্যান্টিনিউট্রিনো, মেসন, পজিট্রন, বোসন। এবার আসি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এগুলো হচ্ছে স্থায়ী মূল কণিকা যা প্রত্যেকটা পরমাণুতেই অবস্থান করে। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে সাধারণত ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়, কারণ হচ্ছে এটা নেগেটিভ চার্জ বিশিষ্ট। আর ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে থমসন 1897 সালে। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻³ কেজি। তোমাদের বইতে আছে
28 গ্রাম। আমি কেজিতে প্রকাশ করছি, 1000 দিয়ে ভাগ করলে এটা -31 কেজি আসে। এটার আধান হচ্ছে -1.60 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড 1919 সালে। তো প্রোটনকে সাধারণত পি অথবা এইচ প্লাস দ্বারা লেখা হয়, আর এর ভর হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি। ইলেকট্রনের আধান যা প্রোটনের আধানও ঠিক তাই, কিন্তু এটা পজিটিভ চার্জ বিশিষ্ট, এজন্য এটা ধনাত্মক। তোমরা একটা কথা মনে রাখবা যে স্বাভাবিক অবস্থায় সাধারণত কোনো পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সমান থাকে। কি রকম? ধরো এটা একটা পরমাণু, এটা ইলেকট্রন আছে 10টি ইলেকট্রন আছে। যেমন আমি যদি নিয়নের কথা চিন্তা করি, তাহলে নিয়নের ধরো ইলেকট্রন আছে 10টি, তাহলে প্রোটন সংখ্যাও হবে স্বাভাবিক অবস্থায় এখানে 10টি। সো ইলেকট্রন এবং প্রোটন একটা পরমাণুতে স্বাভাবিক অবস্থায় সমান থাকে, অর্থাৎ ইলেকট্রনের টোটাল চার্জ এবং প্রোটনের টোটাল চার্জকে যদি যোগ করি তাহলে আমি 0 পাবো। কারণ কি? স্বাভাবিক অবস্থায় পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে সহজেই বুঝতে পারলাম যে ইলেকট্রন এবং প্রোটন একটা পরমাণুতে সমান থাকে, এজন্য এখানে ধনাত্মক আর ঋণাত্মক চার্জটা শুধু ভিন্ন হয়। নিউট্রনটাকে, নিউট্রন হচ্ছে সাধারণত স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, আর এর আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে আবিষ্কার করেন। নিউট্রন এর ভর 1.675 × 10⁻⁻27 কেজি, আর এটা আধান নিরপেক্ষ বা আধান শূন্য, এর কোনো আধান বা চার্জ নেই। মজার বিষয় হচ্ছে যুক্তরাজ্যের বিজ্ঞানী, এই তিনজনই বিজ্ঞানী জে থমসন, রাদারফোর্ড এবং চ্যাডউইক, এরা সবাই যুক্তরাজ্যের বিজ্ঞানী। তো এই হচ্ছে মূল কণিকা নিয়ে আলোচনা ছিল। এবার আমরা পরমাণুর পরিচিতি সম্পর্কে জানব। একটা পরমাণুকে কিভাবে পরিচিত করা হয়? ধরো অ্যালুমিনিয়াম একটা পরমাণু, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা হচ্ছে 27, পারমাণবিক সংখ্যা 13। ভর সংখ্যাকে সাধারণত এ দ্বারা প্রকাশ করা হয় এবং পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো এ মানে হচ্ছে ভর সংখ্যা বা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয়। জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, আর এই দুইটার বিয়োগফল হচ্ছে নিউট্রন সংখ্যা। তার মানে আমরা যদি নিউট্রন সংখ্যা পেতে চাই তাহলে এই এ থেকে জেড বিয়োগ করলে যা পাবো সেটাই হচ্ছে নিউট্রন সংখ্যা। ধরি এক্স একটা মৌল, এই মৌলের উপরের দিকে যদি এ থাকে এবং নিচের দিকে জেড থাকে, তাহলে বুঝবো যে এ হচ্ছে মৌলটার ভর সংখ্যা আর জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, দ্যাটস মিন প্রোটন সংখ্যা। মাঝে মাঝে পরমাণুর ডান দিকে উপরের দিকে দেখা যায় প্লাস অথবা মাইনাস চার্জ থাকে। তো এটা দেখে আমরা কি বুঝবো? এটা দেখে বুঝবো যে কোনো পরমাণু যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে একটা প্লাস হয়, যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়াম একটা প্লাস। ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, এজন্য ম্যাগনেসিয়াম 2+। আর অ্যালুমিনিয়াম যদি তিনটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে অ্যালুমিনিয়াম 3+। অনুরূপভাবে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করবে সেই কয়টা মাইনাস চিহ্ন হবে। তাহলে এবার আসো কিভাবে অ্যালুমিনিয়ামকে পরিচিত করা যায়। তোমাদের 5টা জিনিস জানতে হবে: ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই 5টা জিনিস জানতে হবে। যেমন
অ্যালুমিনিয়ামের এখানে ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 27। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কত? পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন কয়টা আছে? একটা পরমাণুতে স্বাভাবিক অবস্থায় প্রোটন যে কয়টা থাকবে বা পারমাণবিক সংখ্যা যে কয়টা থাকবে, ইলেকট্রন সেই কয়টা থাকবে। তাহলে ইলেকট্রন কয়টা হবে এখানে? ইলেকট্রন 13টা। প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে পারমাণবিক সংখ্যা যে কয়টা, প্রোটন সংখ্যা সেই কয়টা। আর নিউট্রন সংখ্যা হচ্ছে, আগেই বলেছি যে এই ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। এখানে তাহলে কত পাচ্ছি? 7 থেকে 3 বাদ দিলে 4 আর 1, তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 14টা। আবার ধরো ডিউটেরিয়াম, ডিউটেরিয়ামের পরমাণু প্রকাশ হচ্ছে এটা। ডিউটেরিয়ামের ক্ষেত্রে এখানে ভর সংখ্যা কত? 2টা। তারপরে পারমাণবিক সংখ্যা কয়টা? 1টা। ইলেকট্রন কয়টা? প্রোটন সংখ্যা যা, ইলেকট্রনও তাই। ইলেকট্রন সংখ্যা 1টা। প্রোটন সংখ্যা কয়টা? পারমাণবিক সংখ্যা যে কয়টা, প্রোটন সংখ্যা সেই কয়টা। প্রোটন সংখ্যা 1টা। নিউট্রন সংখ্যা কয়টা? নিউট্রন সংখ্যা 2 থেকে 1 বাদ দিলে 1টা। এ হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। যদি চার্জ থাকে, যদি চার্জ থাকে কোনো মৌলে, তাহলে কি হবে? চার্জ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে কি ঘটে। ধরো অ্যালুমিনিয়ামের 27 13 3+। যদি পজিটিভ চার্জ থাকে তাহলে কিভাবে হবে? ভর সংখ্যা 27, পারমাণবিক সংখ্যা 13। ইলেকট্রন কয়টা? ইলেকট্রন ছিল 13টা, 3টা চলে গেছে, তার মানে আছে কয়টা এখন? 10টা। প্রোটন কয়টা? প্রোটন 13টা। নিউট্রন সংখ্যা কয়টা? নিউট্রন সংখ্যা 27 থেকে 13 বাদ দিলে 14টা। এবার যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে কি হয়? নেগেটিভ চার্জ থাকলে ধরো ক্লোরিন -37 17। মাইনাস চার্জ থাকলে এখানে ভর সংখ্যা কত? 37। পারমাণবিক সংখ্যা কত? 17। ইলেকট্রন সংখ্যা ছিল 17টা আর একটা গ্রহণ করেছে, তার মানে এক যোগ করলে হবে 18টা। মনে রাখবা যে যদি পজিটিভ চার্জ থাকে তাহলে ইলেকট্রন এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা থেকে বিয়োগ করতে হবে, আর যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে ইলেকট্রন সাধারণত যে কয়টা থাকবে সে কয়টা এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যার সাথে যোগ করতে হবে। সো এখানে 17টার সাথে একটা যোগ করলে হবে 18টা ইলেকট্রন। প্রোটন সংখ্যা কয়টা? পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যা 17টা। এবার নিউট্রন সংখ্যা কত? 37 থেকে 17 বাদ দিলে থাকে কয়টা? 20টা। অর্থাৎ এভাবে আমরা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন একটা মৌলের যেভাবেই থাকুক সে চার্জ হিসেবে থাকলেও আমরা বের করতে পারবো, অথবা চার্জবিহীন থাকলেও আমরা বের করতে পারবো। যদি এটা বুঝে থাকো তাহলে আমাদের 4টা জিনিস মনে রাখতে হবে। 4টা জিনিস কি কি? 4টা জিনিস হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসোমার। এই 4টা জিনিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ধরো 2টা পরমাণু, একটা হচ্ছে যার ভর সংখ্যা A1, পারমাণবিক সংখ্যা Z1, আর একটা পরমাণু যার ভর সংখ্যা A2 এবং পারমাণবিক সংখ্যা Z2। তো এই 2টা পরমাণু যদি আইসোটোপ, মানে আইসো কথাটার অর্থ হচ্ছে, আমি যেভাবে মনে রাখি সেটা হচ্ছে, আইসো কথাটার অর্থ হচ্ছে সমান, আর আইসোটোপ কথার অর্থ হচ্ছে প্রোটন সংখ্যা সমান। তো এই 2টা যদি পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান হয় এবং ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে এগুলো এদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন এখানে
ক্লোরিন, দেখো ক্লোরিনের একটা হচ্ছে 35 পারমাণবিক ভর, একটা 17 পারমাণবিক সংখ্যা, এটারও 17 পারমাণবিক সংখ্যা, 37 পারমাণবিক ভর। তার মানে এখানে দেখো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান, বাট এই ভর সংখ্যা ভিন্ন, তাহলে এরা পরস্পরের আইসোটোপ। আবার আইসোটন কি? আইসোটন হচ্ছে নিউট্রন সংখ্যা সমান। তার মানে নিউট্রন সংখ্যা কিভাবে বের করে? ভর সংখ্যা থেকে এই পারমাণবিক সংখ্যা যদি বাদ দেওয়া হয় তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে এই মৌলের এদের বিয়োগফল যা হবে এদেরও বিয়োগফল তাই হবে। যদি এই দুইটা পরমাণুর এরকম হয় যে এদের বিয়োগফল যা, যে নিউট্রন সংখ্যা হবে এদের বিয়োগফলও তাই, তাহলে এই নিউট্রন সংখ্যা যদি সমান হয় আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে আইসোটোন, এরা পরস্পরের আইসোটোন। এরকম একটা এক্সাম্পল দেখো, এখানে কার্বন আর অক্সিজেন। কার্বনের কত আছে? 6 পারমাণবিক সংখ্যা এবং 14 হচ্ছে ভর সংখ্যা, এদের বিয়োগফল 8। অক্সিজেনের 8 পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা 16, এদের বিয়োগফল 8। তার মানে এদের বিয়োগফল হচ্ছে উভয়েরই 8। তাহলে এরা দুইটা মৌলই বা পরমাণু পরস্পর আইসোটোন। আবার আইসোবার কি? আইসোবার হচ্ছে ভর সংখ্যা সমান হবে। যদি এই দুইটা মৌলের ভর সংখ্যা অর্থাৎ এ যদি সমান হয় আর বাকিগুলো যদি ভিন্ন হয় তাহলে এরা পরস্পরের আইসোবার। আইসোবারের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে কার্বন আর নাইট্রোজেন। খেয়াল করো এখানে দুইটারই ভর সংখ্যা সমান, কার্বনের 14 ভর, নাইট্রোজেনের 14, কিন্তু পারমাণবিক সংখ্যা আর নিউট্রন সংখ্যা ভিন্ন। সো কার্বন এবং নাইট্রোজেন এরা পরস্পর আইসোবার। আইসোমারটা কি? আইসোমার হচ্ছে সাধারণত যে সকল পরমাণুর, যদি এই দুইটা পরমাণুর ধরো ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সবই সমান থাকে, কিন্তু এদের অভ্যন্তরীণ গঠন এবং তেজস্ক্রিয় ধর্মের বৈসাদৃশ্য থাকে, তাহলে এগুলো হবে আইসোমার, পরস্পরের আইসোমার হবে। তাহলে আইসোমারটা কি? সবই ঠিক থাকবে, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সবই সমান, কিন্তু এদের গঠনগত অভ্যন্তরীণ গঠনগত ভিন্নতা লক্ষ্য করা যায় এবং তেজস্ক্রিয় ধর্মের পার্থক্য পরিলক্ষিত হয়। সো যখন এরকম হবে তখন এদেরকে পরস্পরের আইসোমার বলা হবে। তাহলে আমরা এই চারটা জিনিস খুব ভালোভাবে ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরা আবার একটু স্টাডি করে এগুলো ক্লিয়ার হবা। এবার আসি একটা আইসোটোপের কিভাবে পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। ধরো ক্লোরিনের আইসোটোপ দেওয়া আছে, এখানে প্রকৃতিতে আছে ক্লোরিনের 35 যার পারমাণবিক ভর, সেটা আছে প্রকৃতিতে 75%, এবং 37 ভর সংখ্যা বিশিষ্ট ক্লোরিন প্রকৃতিতে পাওয়া যায় 25%। এখন এটা পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করব? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে ক্লোরিনের এই আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভরটা কিভাবে বের করব? খেয়াল করো এখানে ভর সংখ্যা হচ্ছে 35 ইন্টু 75%, মাঝখানে প্লাস। ক্লোরিন এটার আছে 37 ইন্টু প্রকৃতিতে পাওয়া যায় 25%, গুণ 25। এই টোটালটা
কে ভাগ করতে হবে 100 দ্বারা। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 35.5। অর্থাৎ প্রকৃতিতে আপেক্ষিক পারমাণবিক ভর ক্লোরিনের হবে 35.5। এভাবে আমরা প্রত্যেকটা আইসোটোপের আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারি। এইবার সাধারণত পর্যায় সারণীতে খেয়াল করবা যে এক একটা মৌলের এক একটা পারমাণবিক ভর দেওয়া আছে। যেমন সোডিয়ামের আছে প্রায় 22.99, that is approximately কি লেখা যায়, approximately লেখা যায় 23 বা প্রায় 23। আবার হাইড্রোজেনের ভর সংখ্যা 1, সালফারের 32, অক্সিজেনের 16। এইগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে আগে হাইড্রোজেন স্কেল আর অক্সিজেন স্কেল ছিল যাদেরকে স্ট্যান্ডার্ড মান ধরা হতো, যেমন ভর সংখ্যা এইগুলোর এইভাবে স্ট্যান্ডার্ড মান ধরে হিসাব করা হতো। কিন্তু আধুনিক গবেষণায় সাধারণত ধরা হয় স্ট্যান্ডার্ড মান হিসেবে কার্বন 12। কার্বনের একটা আইসোটোপ আছে, সেটা হচ্ছে 12। এর 12 এর এক অংশ যত গুণ ভারী সেটাই সেই মৌলের ভর সংখ্যা বা আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যা। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সংখ্যাটা কি? কার্বন 12, এটা হচ্ছে কার্বন স্কেল, ঠিক আছে? এটা কার্বন স্কেল। সাধারণত কার্বন 12 এর এক অংশের তুলনায় কোনো মৌল বা পরমাণু যত গুণ ভারী সেটাই হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভর। যেমন সোডিয়াম হচ্ছে কার্বন 12 এর 23 গুণ ভারী। অনুরূপভাবে হাইড্রোজেন কার্বন 12 এর এক অংশের 1 গুণ ভারী, সালফার 32 গুণ ভারী, অক্সিজেন 16 গুণ ভারী। সো হাইড্রোজেনের ভর সংখ্যা বা আপেক্ষিক পারমাণবিক ভর 1, সালফারের 32, অক্সিজেনের 16 এবং সোডিয়ামের 23। এভাবে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা হিসাব করতে পারি।